আন্তর্জাতিক বাণিজ্য বলতেই তো আমাদের মাথায় কি আসে? বড় বড় দেশগুলোর মধ্যে বিশাল জটিল সব আলোচনা, তাই না? কিন্তু ভারত কিন্তু সম্প্রতি একটা অন্যরকম, বেশ ক্লেভার একটা রাস্তা ধরেছে। চলুন তো আজ দেখি কিভাবে ভারত ছোট ছোট পার্টনারদের সাথে ঝটপট ডিল করে গ্লোবাল ট্রেডে নিজের জায়গাটা আরও শক্ত করে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, ভারতের এই নতুন স্ট্র্যাটেজির আসল জোরটা কোথায়? আচ্ছা, এটা বোঝার জন্য আসুন একটা দারুণ তুলনা দেখা যাক। এই তুলনাটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে ভারতের আসল দর কষাকষির ক্ষমতাটা ঠিক কোথা থেকে আসছে। এই সংখ্যাটা দেখুন তো একবার, 205 মিলিয়ন। ভাবা যায়? এটা কিন্তু আর কিছু না, শুধু এই 2024 সালে ভারতের যতগুলো মোবাইল ফোন বিক্রি হয়েছে তার সংখ্যা। এই একটা সংখ্যাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে ভারতের ডোমেস্টিক মার্কেটটা আসলে কতটা বিশাল আর শক্তিশালী। এবার ব্যাপারটা আরও মজার হবে। একদিকে দেখুন ভারতের 205 মিলিয়ন ফোনের মার্কেট, আর অন্যদিকে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যাই হল মাত্র 5.25 মিলিয়ন। পার্থক্যটা বুঝতে পারছেন? ঠিক এই কারণেই নিউজিল্যান্ডের মতো দেশগুলো ভারতের সাথে ডিল করতে এত আগ্রহী, কারণ ভারতের এই বিশাল বাজারটা তাদের কাছে একটা সোনার খনির মতো। তো চলুন এবার ভারতের এই স্মার্ট স্ট্র্যাটেজির একটা বাস্তব উদাহরণ দেখি। আর শুরুটা করা যাক নিউজিল্যান্ডের সাথে হওয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা দিয়ে। এটা কিন্তু এই নতুন অ্যাপ্রোচের একটা দারুণ কেস স্টাডি। আচ্ছা, এই ডিলটার শর্তগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, ভারত কি পেল? নিউজিল্যান্ডের বাজারে পুরো 100% ট্যারিফ ফ্রি অ্যাক্সেস, সাথে $20 বিলিয়ন ইনভেস্টমেন্টের কমিটমেন্ট। আর নিউজিল্যান্ড কি পেল? ওরা ওদের উল, মাংস, ফরেস্ট্রি প্রোডাক্টের জন্য ভারতের বাজারে ধাপে ধাপে এন্ট্রি পেল, সাথে কিউই ফ্রুট আর আপেলের মতো কিছু জিনিসও ছাড় পেল। নিউজিল্যান্ডের মিডিয়াতে কিন্তু এই ডিলটাকে নিয়ে বেশ প্রশংসা করা হয়েছে। যেমন দ্য পোস্ট পত্রিকা তো এটাকে নিঃসন্দেহে সুসংবাদ বলেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই পুরো ডিলটা ফাইনাল করতে সময় লেগেছে মাত্র 9 মাস। মানে ভারতের এই নতুন কৌশলটা যে কতটা ফাস্ট, এটা তার একটা বড় প্রমাণ। তবে গল্পের কিন্তু আরেকটা দিকও আছে। সবাই যে এই ডিলে খুশি তা কিন্তু একদমই না। নিউজিল্যান্ডের ফরেন মিনিস্টার উইনস্টন পিটার্স তো সরাসরি এর সমালোচনা করেছেন। তার মতে এটা একটা খারাপ ডিল যেটা নিউজিল্যান্ডের স্বার্থ রক্ষা করে না। মানে তার কথায় এই চুক্তিতে ভারতেরই লাভ হয়েছে বেশি, কিন্তু নিউজিল্যান্ডের, বিশেষ করে ওদের ডেইরি ইন্ডাস্ট্রির তেমন কোনো লাভ হয়নি। ওকে, নিউজিল্যান্ডের ব্যাপারটা তো দেখলাম। এবার চলুন একটু অন্যদিকে যাই, সোজা যুক্তরাজ্যে। আচ্ছা, ব্রেক্সিটের পর থেকে ইউকে কেন ভারতকে এতটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে দেখছে? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা খুব সহজ। ব্রেক্সিটের পর ইউকে তো ইউরোপের বিশাল সিঙ্গেল মার্কেট থেকে বেরিয়ে গেল, তো এখন তাদের নতুন বাজার দরকার, আর ঠিক এখানেই ভারতের এন্ট্রি। ভারতের এই বিশাল আর দিন দিন বাড়তে থাকা বাজারটা এখন ওদের কাছে একটা প্রমিস ল্যান্ডের মতো। আর এই ডিলটাতে ইউকের জন্য সবচেয়ে বড় জয় কোনটা জানেন? স্কচ হুইস্কি। আগে ভারতের বাজারে এর ওপর ট্যারিফ ছিল 150%। ভাবা যায়? সেটা এক ধাক্কায় 75%-এ নেমে এসেছে। আর প্ল্যান আছে পরের 10 বছরে এটাকে 40%-এ নামিয়ে আনার। স্কচ প্রডিউসারদের জন্য এটা যে কি বিরাট একটা খবর তা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, নিউজিল্যান্ড, ইউকের পর এবার চলুন তৃতীয় উদাহরণটা দেখি। সম্প্রতি ভারতের সাথে ওমানের যে চুক্তিটা হয়েছে, সেটার গুরুত্ব কিন্তু শুধু ব্যবসায়িক না, এর একটা বড় স্ট্র্যাটেজিক দিকও আছে। চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। ওমানের সাথে এই চুক্তিটার নাম হল CEPA, মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। সোজা কথায়, এই চুক্তির ফলে ভারতের 99% এক্সপোর্ট ভ্যালুর জিনিসপত্র ওমানের বাজারে প্রায় কোনো শুল্ক ছাড়াই ঢুকতে পারবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এর ফলে কি হচ্ছে? ভারতের টেক্সটাইল, জেমস, ফার্মাসিউটিক্যালস এই সব প্রোডাক্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছে। আবার অন্যদিকে ভারতও কিন্তু খুব স্মার্টলি নিজের কিছু সেন্সিটিভ সেক্টর যেমন ডেইরি, কফি, চা এগুলোকে প্রোটেক্ট করেছে। আর ওমান থেকে খেজুর বা পেট্রোকেমিক্যালের মতো জিনিস এলেও সেগুলোর ওপর কড়া কোটা বসানো হয়েছে। কিন্তু এই ডিলের আসল স্ট্র্যাটেজিক জয়টা অন্য জায়গায়। দেখুন, আগে ইউএইর সাথে চুক্তি হয়েছে, এখন হলো ওমানের সাথে। এই ছোট ছোট ডিলগুলো আসলে পুরো গালফ কোঅপারেশন কাউন্সিল বা GCCর সাথে একটা বড়সড় চুক্তির দরজা খুলে দিচ্ছে। যে আলোচনাটা এতদিন ধরে আটকে ছিল, সেটাতে এখন বেশ গতি এসেছে। তো একদিকে যেমন এই ছোট ছোট কিন্তু স্মার্ট ডিলগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, অন্যদিকে কিন্তু বড় শক্তিগুলোর সাথে ভারতের আলোচনা বেশ ধীরে এগোচ্ছে। চলুন এবার ছবির এই অন্য দিকটাও একটু দেখি। যেমন ধরুন, আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনাটা বেশ কঠিন। আমেরিকা চাইছে ভারত তাদের থেকে আরও বেশি এনার্জি আর কৃষি পণ্য কিনুক। কিন্তু আমরা সবাই জানি ভারতে কৃষিক্ষেত্রটা কতটা পলিটিক্যালি সেন্সিটিভ একটা বিষয়।
আবার ইউর সাথে আলোচনাটা যদিও শোনা যাচ্ছে একদম ফাইনাল স্টেজে আছে। তাহলে পুরো ব্যাপারটা থেকে ভারতের এই মাস্টার স্ট্রোক স্ট্র্যাটেজিটা কি দাঁড়ালো? ১ নম্বর, বড় ডিলের পেছনে না ছুটে ছোট প্র্যাগম্যাটিক ডিলগুলোকে প্রায়োরিটি দেওয়া। ২ নম্বর, এমন পার্টনারদের টার্গেট করা যারা সত্যি সত্যি ডিল করতে আগ্রহী। ৩ নম্বর, তাড়াতাড়ি ছোট ছোট জয়গুলো নিশ্চিত করা। আর সবশেষে বড় ডিলগুলোর জন্য আলোচনা চালিয়ে যাওয়া, কিন্তু এই ছোট জয়ের মোমেন্টামটা ধরে রাখা। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, আচ্ছা, একটা বিরাট বড় জয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করার চেয়ে এরকম ছোট ছোট অনেকগুলো জয় নিশ্চিত করাটাই কি বেশি স্মার্ট মুভ নয়? ভারতের এই কৌশলটা কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলে ধরছে। আর কে জানে, হয়তো আগামী দিনে গ্লোবাল ট্রেডের নিয়মকানুন এভাবেই বদলে যাবে।